প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গতকালকে আমরা অনুপাত বিশ্লেষণের 5টি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সবাইকে ওই সূত্রগুলো মুখস্থ করেছো? যারা সূত্রগুলো মুখস্থ করনি বা বুঝোনি তারা মুখস্থ করবা, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। আজকে আমি আরো নতুন 5টি সূত্র নিয়ে আলোচনা করব। তো গতকালকে যে 5টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো যেরকম ইম্পর্টেন্ট ছিল, আজকে এই 5টা সূত্র ইম্পর্টেন্ট। সো মনোযোগ সহকারে সবাই বুঝবা এবং দেখবা। আজকে দেখো 6 নম্বর সূত্র। আমরা 6 থেকে 10 এই 5টি সূত্র নিয়ে আলোচনা করব। 6 নম্বর সূত্রটি দেখো। 6, মালিকানা মোট সম্পত্তি অনুপাত অথবা মালিকানা অনুপাত। এই সূত্র হচ্ছে মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পদ বিয়োগ অলিক সম্পদ। মানে মালিকানা তহবিলকে মোট সম্পদ থেকে বিয়োগ দিতে হবে অলিক সম্পদ, সেটা দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? মালিকানা মোট সম্পদের অনুপাত অথবা মালিকানা অনুপাত পাবো। এর আদর্শ মান 3:4। মানে হচ্ছে তোমার মোট সম্পদ 4 হবে আর মালিকানা তহবিল 3 হবে, মানে 3:4। তো এখন মালিকানা তহবিল আমরা কিভাবে বের করব? আমরা যখন 19-এ শিখেছিলাম বা ইন্টার ফার্স্ট ইয়ারে শিখেছিলাম মালিকানা তহবিল বা সত্ত্ব, তখন আমরা শিখেছিলাম কি মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন যোগ সাধারণ সঞ্চিতি। কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে সেই সূত্রটা অ্যাপ্লাই হবে না। ইন্টার সেকেন্ড ইয়ারে মালিকানা তহবিল মানে অন্যরকম একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। সেই সূত্রটাই হচ্ছে এটা। এই মালিকানা তহবিল বের করতে হলে 2টা সূত্র ইউজ করা যায়। একটা হলো একটু বড় সূত্র, মানে শেয়ার মূলধন দায় টায় এগুলো দিয়ে, আর একটা হলো মোট সম্পদ দিয়ে, ছোট সূত্র। এখন বলতে পারো যে স্যার তাহলে তো ছোট সূত্রটা ইউজ করলে চলে না, কারণ 2টা সূত্রই মনে রাখতে হবে। কারণ হচ্ছে তোমার কিছু কিছু অঙ্কে বড় সূত্রের মানে এই বৃহত্তর সূত্রে ইনফরমেশন দেওয়া থাকে, কিছু কিছু অঙ্কে এই ছোট সূত্রে ইনফরমেশন দেওয়া থাকে। তোমার অঙ্কর প্রশ্ন দেখে সিলেকশন করতে হবে যে কোন সূত্রটা ইউজ হবে, বড় সূত্রটা ইউজ হবে নাকি ছোট সূত্রটা ইউজ করতে হবে। সেখানে তোমার 2টা সূত্রই মুখস্থ রাখতে হবে। তো আমরা 2টা সূত্র নিয়ে আলোচনা করি। দেখো, মালিকানা তহবিল। মালিকানা তহবিলের সূত্র হচ্ছে সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ মূলধন সঞ্চিতি যোগ সাধারণ সঞ্চয়ী তহবিল যোগ লভ্যাংশের সমতাকরণ তহবিল যোগ নিমজ্জিত তহবিল সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল বা পরিপূরক তহবিল বা গোপন তহবিল, এই সবগুলো একই জিনিস। এরপরে যোগ সংগৃহীত আয় বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত যোগ অন্যান্য মুক্ত সঞ্চিতি যোগ শেয়ার বা ঋণপত্র অধিহার বিয়োগ অলিক সম্পদ বিয়োগ অস্পর্শনীয় সম্পত্তি যদি বিনিময় মূল্য না থাকে। তো এখানে আমরা প্রত্যেকটা হিসাবকে আমরা বুঝবো যে প্রত্যেকটা হিসাব কাকে বলে, কি এবং কেন এই হিসাবগুলো। সো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে সাধারণ শেয়ার মূলধন। সাধারণ শেয়ার মূলধন কাকে বলে? যে শেয়ারের মালিকরা কোম্পানির মুনাফা হলে মুনাফা ভোগ করে এবং ক্ষতি হলে ক্ষতি বহন করে, আর তার সাথে সাথে ব্যবসায় পরিচালনা করতেও পারে, মানে সেই কোম্পানিটা পরিচালনা করতে পারে, সেই শেয়ারকে বলা হয় সাধারণ শেয়ার মূলধন। মানে হচ্ছে সাধারণ শেয়ার মূলধন যারা কিনবে তারা প্রতিষ্ঠানের মুনাফা হলে মুনাফা ভোগ করবে, ক্ষতি হলে ক্ষতি বহন করবে এবং কোম্পানির পরিচালনা কার্যে তারা অংশগ্রহণ করতে পারবে। এমন শেয়ার মূলধনকে বলা হয় সাধারণ শেয়ার মূলধন। এটা শেয়ার মালিকরাই এই মূলধনটা সরবরাহ করে, যার কারণে এটা মালিকানা তহবিলে দিতে হয়। এরপরে যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন। অগ্রাধিকার মানে কি? তাদেরকে অগ্রাধিকার একটু বেশি বা গুরুত্ব একটু বেশি। মানে হচ্ছে যেই শেয়ার মূলধন ক্রয় করলে শেয়ার মালিকরা কোম্পানির মুনাফা হলে মুনাফা ভোগ করবে, কিন্তু ক্ষতি হলে ক্ষতি বহন করবে না। আর তার সাথে তারা কোম্পানির কোনো পরিচালন কাজে অংশগ্রহণও করতে পারবে না। এমন শেয়ার মূলধনকে বলা হয় অগ্রাধিকার শেয়ার মূলধন। অগ্রাধিকার শেয়ার মূলধন যারা ক্রয় করে তারা মূলত কোম্পানির মুনাফা হলে আগে তাদের মুনাফা দেওয়া হয়, এরপরে সাধারণ শেয়ার মালিকরা মুনাফা ভোগ করে। তার মানে হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার মূলধনরা লাভের ক্ষেত্রে তারা অগ্রাধিকার, তারা মানে তাদের গুরুত্বটা একটু বেশি। আর অন্যদিকে ক্ষতি হলে ক্ষতি তারা বহন করবে না এবং কারবারের পরিচালন কাজে তারা অংশগ্রহণ করতে পারবে না।
এটাও মালিকানা তহবিলের মধ্যেই পড়ে। যোগ মূলধন সঞ্চিতি। এখন কোম্পানিতে যে মূলধনগুলো সংগ্রহ করে সেই সব মূলধনে কিন্তু কোম্পানিতে পরিচালন কাজে ব্যয় করে ফেলে না, কিছু কিছু টাকা তারা সঞ্চয় করে রেখে দেয়, ওইটা মূলধন সঞ্চিতি নামে রেখে দেয়। কেন? কারণ যদি কোনো কারণবশত শেয়ার মালিকদের ধরো তারা যে কোনো কারণে তাদের মূলধনটা ঘাটতি পড়ে গেছে, ঠিক আছে, তাদের মূলধনে টাকাটা ফুরিয়ে আসছে কিন্তু কোম্পানিতে আরো টাকা লাগবে, সেই ক্ষেত্রে সেই তহবিল থেকে টাকা এনে সেটা ফিল আপ করা হয়। মানে হচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সঞ্চিতি রাখা হয় মূলধন সঞ্চিতি নামে। যদি কারবারি পরিচালন কাজে অর্থের ঘাটতি হয় অথবা দেখা যায় যে কোম্পানির যে কোনো একটা বড় একটা কি বলে যন্ত্রপাতি বা যে কোনো কিছু একটা ক্রয় করবে কিন্তু কোম্পানির যথেষ্ট পরিমাণে টাকা নেই, সেই ক্ষেত্রে সেই মূলধন সঞ্চয় থেকে টাকাটা নিয়ে তারা কি করে সেই তাদের ব্যয়টা নির্বাহ করা হয়। সেই কারণে এই মূলধন সঞ্চয়টাও কি মালিকানা তহবিলের পর্যায়ে পড়ে। কেন? কারণ ওই তহবিলের উপরেও কি মালিকের অধিকার আছে। সাধারণ সঞ্চয়ী তহবিল ঠিক সেম, কারণ সবসময় যে কোম্পানিতে একই রকম অবস্থা বিরাজমান থাকবে এটা কিন্তু শিওর না, কারণ কিছু কিছু সময় দেখা যায় কোম্পানি অনেক প্রফিট হয়, আবার কিছু কিছু সময় দেখা যায় কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে একটা সঞ্চিতি রাখা হয় সাধারণ সঞ্চিতি নামে। যদি কোম্পানি কোনো রকম দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ঘাটতি হয়েছে অথবা কোম্পানি কোনো রকম ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই ক্ষেত্রে সেই সঞ্চিতি টাকা থেকে নিয়ে কি সেটা ফিল আপ করা হয়। লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল কাকে বলে? আমরা গত ক্লাসে শিখছিলাম লভ্যাংশ কাকে বলে। লভ্যাংশ হচ্ছে লাভের অংশ, লাভের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? লভ্যাংশ। আর সমতাকরণ তহবিল কি? এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে প্রত্যেক বছর কোম্পানিতে একই পরিমাণ মুনাফা হবে এটা কিন্তু না। দেখা যায় এই বছর কোম্পানিতে লাভ হয়েছে, সাপোজ ধরো 10 লাখ টাকা লাভ হয়েছে, সামনের বছর 5 লাখ টাকাও লাভ হতে পারে, এরপরের বছর 20 লাখ টাকাও লাভ হতে পারে, এরপরের বছর 3 লাখ টাকা ক্ষতিও হতে পারে। মানে কি ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত, কারণ এই বছর লাভ যত টাকা হয়েছে সামনের বছর লাভ বাড়তেও পারে, আবার এমন কি আছে লাভ কমে যেতে পারে বা ক্ষতির সম্মুখীনও হতে পারে। সে কারণে বশত এই বছর লাভ যত টাকা হয়েছে তার থেকে কিছু টাকা জমিয়ে রেখে দেওয়া হয়। কেন? কারণ সামনের বছর যদি মুনাফা কম হয় অথবা ক্ষতিগ্রস্ত হয় কোম্পানি, তাহলে এই গচ্ছিত টাকা দিয়ে কি সেই ক্ষতিটা মোকাবেলা করা হয়। এর নামই হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। মানে প্রত্যেক বছর লাভের সমতাটাকে বা ভারসাম্যটাকে কি বজায় রাখার জন্য এই তহবিল তৈরি করা হয়। নিমজ্জিত তহবিল, সিঙ্কিং ফান্ড, প্রতিপূরক তহবিল, পরিপূরক তহবিল, গোপন তহবিল, এই সবকটা তহবিলই কি একই জিনিস। এই তহবিল কাকে বলে? কোম্পানিতে কিছু কিছু মানে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন খাতে টাকার প্রয়োজন হতে পারে এবং সবসময় যে কোম্পানিতে টাকা থাকবে বা টাকা সঞ্চিত থাকবে এমন কিন্তু না। সেই কারণে কিছু কিছু টাকা বা কিছু কিছু কি বলে ওটাকে, যেমন ধরো কোম্পানির টপ লেভেলে দুই একজন ছাড়া একটা টাকা জমিয়ে রাখা হয়, ওই টাকা সম্পর্কে কেউই জানে না। মানে আমি আরেকবার ক্লিয়ার করে বলছি, কোম্পানিতে ধরো এবার এই বছর লাভ হয়েছে ধরো 10 লাখ টাকা, আমি 1 লক্ষ টাকা আমি আলাদা করে রেখে দিলাম, 1 লক্ষ টাকা আমি আলাদা করে রেখে দিলাম। ওই 1 লক্ষ টাকা সম্পর্কে কোম্পানির টপ লেভেলে 2-1 ছাড়া অন্য কেউ ওই তহবিল সম্পর্কে জানবে না। ওই তহবিলটা কি সবসময় গোপন থাকবে। মানে কি কোম্পানির টপ লেভেলে 2-1 ছাড়া ওই তহবিল সম্পর্কে কেউ জানবে না। কোম্পানি যখন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা দায়গ্রস্ত হয়ে পড়বে তখনই একমাত্র সেই তহবিল থেকে টাকা নেওয়া হবে। আদারওয়াইজ ওই তহবিল সম্পর্কে কেউ জানবেও না এবং ওই তহবিলে কেউ টাকা কখনো উত্তোলন করতে পারবে না। ওই তহবিলটা তহবিলের মতোই থাকবে। সেই কারণে এটাকে বলা হয় নিমজ্জিত তহবিল বা গোপন তহবিল। সংরক্ষিত আয় বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত। তোমরা 9-10 ইন্টার ফার্স্ট ইয়ারে বিশদ আয় বিবরণী করার পরে কিন্তু আর্থিক অবস্থা বিবরণী করতে পারছো। হয়তোবা মাঝে মাঝে মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলছে, কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী ছাড়াও কিন্তু আমরা আর্থিক অবস্থা বিবরণী করতে পারছি ইজিলি।
কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করি, যৌথ মূলধনী প্রতিষ্ঠানের অঙ্ক করি। আর এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বিশদ আয় বিবরণী করার পরেই আমরা আর্থিক অবস্থা বিবরণী করতে পারি না। কারণ বিশদ আয় বিবরণী করার পর এই অঙ্কে আরেকটা মানে এই কোম্পানির অঙ্কে আরেকটি ধাপ হচ্ছে সংগ্রহিত আয় বিবরণী। সেই সংগ্রহিত আয় বিবরণী করার পর তারপর আর্থিক অবস্থা বিবরণী করতে হয়, তার আগে করা যায় না। যেমন নরমালি আমরা বিশদ আয় বিবরণী থেকে যে নিট লাভটা পেয়েছি সেই নিট লাভটা কিন্তু আমরা ডাইরেক্টলি আর্থিক অবস্থা বিবরণী মালিকানার সাথে দিতে পারছি, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে না। এই অঙ্কের ক্ষেত্রে নিট লাভকে দিতে হবে সংগ্রহিত আয় বিবরণীতে, এরপর সংগ্রহিত আয় বিবরণী করতে হবে। সংগ্রহিত আয় বিবরণী করার পর যে ব্যালেন্সটা দাঁড়াবে সেই ব্যালেন্সটা আর্থিক অবস্থা বিবরণীতে দিতে হবে। আর সেই সংগ্রহিত আয় বিবরণী যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে এই মালিকানা তহবিলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করে এটাকে আমরা অলিক সম্পদে আমরা দেখাবো। এটা আমরা একটু পরে আলোচনা করছি। তো যাই হোক, সেই সংগ্রহিত আয় বিবরণী ক্রেডিট উদ্ধৃত দিবা। এখন তোমাদের এই আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ অঙ্কে সবসময় সংগ্রহিত আয় বিবরণী ক্রেডিট উদ্ধৃত বলবে না। তাহলে কিভাবে চিনবা? তোমাদের প্রশ্নে মানে আর্থিক অবস্থা বিবরণী প্রশ্নে লেখা থাকবে দায় পাশে, দায় ও মালিকানা সত্ত্বে দেওয়া থাকবে এটা যে সংগ্রহিত আয় বিবরণী অথবা লাভ লোকসান হিসাব অথবা নিট লাভ নামেও থাকতে পারে। ঠিক আছে, যদি নিট লাভ থাকে তাহলে যদি সংগ্রহিত আয় বিবরণীর কোনো প্রশ্নে যদি কোনো জায়গায় উল্লেখ না থাকে সংগ্রহিত আয় বিবরণী, সেক্ষেত্রে ওই নিট লাভটাকে কি সংগ্রহিত আয় বিবরণী ভেবে নেবা। অন্যান্য মুক্ত সঞ্চিতি কি মানে দেখা যাচ্ছে যে কোনো রকম কাজে বা যে কোনো রকম খাতে আমার টাকার প্রয়োজন, সেই টাকা প্রয়োজনের জন্য আমি বা ঘাটতিটা মেটানোর জন্য আমি আগে থেকে কি একটা সঞ্চিতি করে রাখবো, সেটাকেই অন্যান্য মুক্ত সঞ্চিতি বলে থাকে। যোগ শেয়ার বা ঋণপত্রের অধিকার। আমি গতকালকে বা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম শেয়ার অধিকার বা অবহার, যে একটা কোম্পানিতে মানে সবাই শেয়ার কিনছে, মানে কি ওই কোম্পানির শেয়ারের চাহিদা অনেক বেশি। তখন সে কি করলো, শেয়ারের কাগজের মানে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারের কাগজে উল্লিখিত টাকার চেয়ে বেশি দাবি করলো বা বেশি টাকা নিল। সেই বেশি টাকা নেওয়াকে কি বলা হয়? শেয়ার অধিকার। যেমন ঈদের সময়, নর্মালি ঈদের সময় ঢাকায় শ্রীনগর থেকে ঢাকা যেতে 60 টাকা বাস ভাড়ার টিকিট, ঠিক আছে, কিন্তু ঈদের সময় নেয় টাকা 100 টাকা বা 120 টাকা। তখন কি কাগজের অপেক্ষা কি বেশি নিচ্ছে? ওই বেশি নেওয়াকেই কি বলা হয়? অধিকার, মানে অধিক হার নিতেছে, মানে অধিক টাকা নিতেছে। তো শেয়ার অধিকার মানে হচ্ছে শেয়ারের উল্লিখিত টাকার চেয়ে বেশি টাকা নেওয়াকে কি বলা হয়? শেয়ার অধিকার। যেমন শেয়ারের কাগজে লেখা 100 টাকা কিন্তু নিল সে 110 টাকা, এই যে 10 টাকা বেশি নিল সেটাই হলো শেয়ার অধিকার। এটাও কি শেয়ার মালিকদের থেকেই নেওয়া হয়, সে কারণে এটা মালিকানা তহবিলে যায়। এই কটা জিনিস যোগ করবা। বিয়োগ দিতে হয় অলিক সম্পদ। কেন? কারণ অলিক সম্পদ কোম্পানিতে সুবিধা পাওয়া যাবে অনেক বছর, কিন্তু অলিক সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নেই, কারণ সেটি কখনো পুনরায় বিক্রি করা যায় না। হ্যাঁ, সুবিধা পাওয়া যায় অনেক বছর, কিন্তু ওটি কখনো বিক্রি করা যায় না বা নগদে রূপান্তর করা যায় না। সে কারণে এই অলিক সম্পদটা বিয়োগ করতে হয় মালিকানা তহবিল থেকে। আর অস্পর্শনীয় সম্পদ যদি বিনিময় মূল্য না থাকে, এটা আসলে কখনো তোমরা পাইবা না। মানে এটা এরকম যে সুনাম কিন্তু টাকা দাও না, ঠিক আছে, এরকম জিনিস তোমরা কখনো পাইবা না। জাস্ট সূত্রে দেওয়ার কথা, মানে দেওয়া উচিত বিদায় আমি দিয়েছি, কিন্তু এটা অঙ্কে কখনো পাইবা না। এই হচ্ছে বড় সূত্র। আর ছোট সূত্রটা কি? মালিকানা তহবিলের ছোট সূত্র হচ্ছে মোট সম্পদ বিয়োগ অলিক সম্পদ। মোট সম্পদ থেকে অলিক সম্পদ বিয়োগ দিতে হয়, কারণ যে আমি একটু আগে বললাম, কারণ এটার বাস্তব কোনো ভিত্তি নেই। বিয়োগ চলতি দায়। চলতি দায় কাকে বলে? যে দায় 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য। বিয়োগ দীর্ঘমেয়াদী দায়, যে দায় 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য নয়, কয়েক বছর যে দায় সুবিধা পাওয়া যায়, কয়েক বছর পর যে দায় পরিশোধ করতে হয়, সেটি দীর্ঘমেয়াদী দায়। আর দীর্ঘমেয়াদী দায় মালিকানা তহবিলের মধ্যে পড়ে না, সে কারণে আমরা এটা বিয়োগ দিতে হয়। বিয়োগ অস্পর্শনীয় সম্পদ যদি বিনিময় মূল্য না থাকে, বুঝে একটু আগে বললাম, এটা পাইবা না কখনো। তাহলে এখন দুইটা সূত্রই মনে রাখতে হবে।
এখন কিছু কিছু অঙ্কে বড় সূত্রে ইনফরমেশন থাকবে, সেক্ষেত্রে বড় সূত্র ইউজ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ছোট সূত্র থাকবে, ছোট সূত্র ইউজ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি দুইটা সূত্র নিয়ে ইনফরমেশন কোশ্চেনে থাকে, দুইটা প্রশ্নের যদি ইনফরমেশন থাকে তাহলে দেখবা যে কোন সূত্রে ইনফরমেশন বেশি। যদি বড়টা ইনফরমেশন বেশি হয় তাহলে বড়টা দিবা, আর যদি ছোটটা ইনফরমেশন বেশি হয় তাহলে ছোটটা। আর যদি তুমি মনে করো যে দুইটা সূত্রেরই মোটামুটি ইনফরমেশন আসছে অঙ্কে, সেক্ষেত্রে তুমি যে সূত্র দাও, তবে বড় সূত্র দেওয়াটাই উত্তম। এরপরে হচ্ছে 7। তার আগে আমি আরেকটি কথা বলে রাখি, অলিক সম্পদ যারা বুঝি নাই তারা একটু আমার আগের লেকচারগুলো একটু দেখো, কারণ আমি প্রথম দিনই অলিক সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম, প্লাস শীটও দেখতে পাবো। 7 দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের সূত্র কি? দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল আদর্শ সমান 1:1। বহির্দায় মানে কি? বহির্দায় মানে হচ্ছে বাইরের দায়, আর মালিকানা তহবিল মানে অন্তদায় বা আন্তদায় মানে হচ্ছে কি কারবারের ভেতরে দায়। যেমন ধরো তুমি একটা ব্যবসা শুরু করবে, ধরো তোমার 10 লাখ টাকা দরকার, তোমার বাবা থেকে তুমি 3 লাখ টাকা নিলাম বা 7 লাখ টাকা নিলাম, তোমার বাবা থেকে 7 লাখ টাকা নিলাম, এবং বাবাকে বললা যে আমি 2 বছর পর সেই টাকাটা পরিশোধ করবো। হয়তো তুমি বাবাকে পরিশোধ করো বা না করো সেটা আলাদা বিষয়, কিন্তু ধরে নাও পরিশোধ করবা এবং সেই লক্ষ্যে তুমি টাকাটা আনলা। আর বাইরের কোনো উৎস থেকে বা ব্যাংকের থেকে তুমি 3 লাখ টাকা আনলা, তাহলে 7 লাখ টাকা কিন্তু তোমার বাসা থেকে আসতেছে। তার মানে কি? এটা আন্তদায়, মানে এটা হচ্ছে ভেতরের, ঠিক আছে। আর বাইরের থেকে যে তুমি 3 লাখ টাকা আনলা, ওইটা নির্ধারিত পরিমাণে সুদ সমেত টাকা দিতেই হবে নির্ধারিত সময় শেষে, ওইটা হচ্ছে তোমার বহির্দায়। তো এই দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বহির্দায় ডিভাইড বাই মালিকানা তহবিল। মালিকানা তহবিল তো একটু আগে আমি দেখালাম, ওই সূত্র অ্যাপ্লাই করে বের করবা। আর বহির্দায়ের সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। দীর্ঘমেয়াদী দায়ের সাথে চলতি দায় যোগ করলে কি পাইবা? বহির্দায়। আদর্শ মান 1:1। এরপর হচ্ছে প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত, মানে দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাতে দুইটা সূত্র আছে, দুইটা সূত্র তোমার মনে রাখতে হবে। তো দেখো, একটা হচ্ছে নির্ধারে বিক্রয়, আরেকটা ডিভাইডেড বাই প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য বিল। প্রাপ্য হিসাব মানে দেনাদার, আর প্রাপ্য বিল কাকে বলে? যে বিলের টাকা আমি ভবিষ্যতে পাবো, ঠিক আছে, মানে ভবিষ্যতে টাকা পাবো এমন স্বীকৃতি দিয়ে যে বিলের স্বীকৃতি আমি পেয়ে থাকি, সেই বিলকে বলা হয় প্রাপ্য বিল। আর এই প্রাপ্য বিলও কি তোমার চলতি সম্পদ। তো সেই প্রাপ্য হিসাব প্রাপ্য বিল এই দুইটা যোগ করবা, নির্ধারে বিক্রয়কে ভাগ দিবা প্রাপ্য হিসাব প্রাপ্য বিল দিয়ে, তাহলে কি পাইবা? প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত। এর আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 বার। এখন প্রাপ্য হিসাব দ্বারা কি বোঝায়, আবর্তন অনুপাত দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় আসলে প্রতিষ্ঠান কতবার ধারে বিক্রি করতেছে, কতবার প্রতিষ্ঠান ধারে বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে 4 থেকে 6 বার হচ্ছে আদর্শ মান। আদর্শ মান 4 থেকে 6 বার, 4 থেকে 6 বার হলে প্রতিষ্ঠানটি ভালো। এখন বলতে পারো যে স্যার এর যদি বেশি হয় তাহলে কি প্রতিষ্ঠানটি ভালো? না, এর যে বেশি হয় তাহলে প্রতিষ্ঠান একদিকে ভালো আরেকদিকে কিন্তু মন্দ। কেন? কারণ প্রতিষ্ঠান যদি ধারে বিক্রি করতে থাকে ক্রমাগত বেশি, তাহলে কিন্তু প্রতিষ্ঠানে আর্থিক সংকটে পড়ে যাবে। সেই কারণে 4 থেকে 6 বারই ভালো, এর বেশি সাধারণত ভালো না। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতে আরেকটা সূত্র হচ্ছে ধারে বিক্রয় ডিভাইড বাই গড় প্রাপ্য হিসাব। গড় প্রাপ্য হিসাবের সূত্র কি? গড় প্রাপ্য হিসাবের সূত্র হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2। মানে গত বছরে যে প্রাপ্য হিসাব রয়ে গেছে, মানে গত বছরের সমাপনী প্রাপ্য হিসাবে তো এই বছর প্রারম্ভিক, এই প্রারম্ভিক প্রাপ্য হিসাব আর এই বছরের শেষে যেটা রয়ে গেছে সমাপনী প্রাপ্য হিসাব, এই দুইটা যোগ করে ভাগ দিবা 2, তাহলে কি পাইবা? গড় প্রাপ্য হিসাব। এই নির্ধারে বিক্রয়কে গড় প্রাপ্য হিসাব দিয়ে ভাগ দিলে কি পাইবা? প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন সূত্রটা ইউজ করব? প্রশ্নে যদি প্রারম্ভিক প্রাপ্য হিসাব সমাপনী প্রাপ্য হিসাব এই দুইটা প্রাপ্য হিসাব কোশ্চেনে বলা থাকে, সেক্ষেত্রে নিচের সূত্রটা ইউজ করবা। আর যদি কোশ্চেনে প্রারম্ভিক প্রাপ্য হিসাব সমাপনী প্রাপ্য হিসাব উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তোমরা উপরের সূত্রটা ইউজ করবা। এরপর দেখো এর আদর্শ মান 4 থেকে 6 বার। এরপর দেখো 9 নাম্বার। 9 নাম্বারটা একদম ইজি। 8 যে পারবে 9 সেই পারবে। 8 যে পারবে 9 সেই পারবে, কারণ 8 আর 9 অনেকটা সিমিলার।
দেখো প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত মানে পাওনাদার আবর্তন অনুপাত, এর সূত্র হচ্ছে নিট ধারে ক্রয় ডিভাইড বাই গড় প্রদেয় হিসাব যোগ প্রদেয় বিল। আদর্শ মান হচ্ছে 6 থেকে 12 বার। মানে নিট ধারে ক্রয়কে তুমি প্রদেয় হিসাব যোগ প্রাপ্য প্রদেয় বিল দিয়ে ভাগ দিলে কি পাইবা, তুমি প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত পেয়ে যাবে। অথবা প্রদেয় হিসাব আবর্তন অনুপাতে আরেকটা সূত্র হচ্ছে নিট ধারে ক্রয় ডিভাইড বাই গড় প্রদেয় হিসাব। তো গড় প্রদেয় হিসাবের সূত্র কি, সেম আগেরটার মতই, প্রারম্ভিক প্রদেয় যোগ সমাপনী প্রদেয় ভাগ 2। এখন একটু একটা চিন্তা করো, আমরা প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত যখন বের করছিলাম তখন এখানে কিন্তু দিয়েছিলাম নিট ধারে বিক্রয়, আর এখানে প্রদেয় হিসাবের কারণে নিট ধারে ক্রয়। এরপর নিচে দিয়েছিলাম প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য বিল, আর এখানে প্রদেয় হিসাব যোগ প্রদেয় বিল। সেম পরের সূত্রটা, নিট ধারে বিক্রয় দিয়েছিলাম, এটা নিট ধারে ক্রয়। নিচে গড় প্রাপ্য হিসাব দিয়েছিলাম, এখানে গড় প্রদেয় হিসাব। গড় প্রাপ্যর সূত্র কি দিয়েছিলাম, প্রারম্ভিক প্রাপ্য যোগ সমাপনী প্রাপ্য ভাগ 2। আর গড় প্রদেয় সূত্র কি, প্রারম্ভিক প্রদেয় যোগ সমাপনী প্রদেয় ভাগ 2। তার মানে কি, তুমি যদি 8 পারো তাহলে তুমি কি 9ও পারবে। এর আদর্শ মান 6 থেকে 12 বার। আর সর্বশেষ আজকের সূত্র সেটা হচ্ছে তোমাদের 10 নম্বর সূত্র, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত কাকে বলে? একটা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু গোডাউন থাকে। গোডাউন মানে কি, সেখানে পণ্যগুলো মজুদ করে রাখে। সেই গোডাউনে কতবার পণ্য জমা হইতাছে, কতবার সেই গোডাউনটা খালি হইতাছে, সেটাই বোঝা যায় এই মজুদ আবর্তন অনুপাতের মাধ্যমে। এর সূত্র আবার দুইটা, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ পণ্য, আদর্শ মান 8 বার। মজুদ আবর্তন অনুপাতের আরেকটা সূত্র হচ্ছে নিট বিক্রয় ডিভাইড বাই সমাপনী মজুদ পণ্য। এখন অনেক ক্ষেত্রে তোমাদের বিক্রিত পণ্যের ব্যয় কোশ্চেনে দেওয়া থাকে না, সেটা বের করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় অনেক ভাবে বের করা যায়, অনেক ভাবে, ঐকিক নিয়মেও কিন্তু অনেক অঙ্কে আমরা বের করব। তবে আপাতত এই দুইটা সূত্র সবচেয়ে বেশি প্রয়োগযোগ্য। বিক্রিত পণ্যের ব্যয়ের এই সূত্রটা তো আমরা সেই ছোটবেলা থেকে মানে 9-10 থেকে আমরা শিখে আসছি, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যয় খরচ বিয়োগ সমাপনী মজুদ পণ্য। তাহলে কি পাবো আমরা, বিক্রিত পণ্যের ব্যয়। অথবা নিট বিক্রয় থেকে মোট লাভ বিয়োগ করলেও কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন সূত্রটা ইউজ করব? এই দুইটা সূত্রের মধ্যে মজুদ আবর্তন অনুপাতের তো দুইটা সূত্র। তার উত্তর হচ্ছে, যদি কোশ্চেনে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে অথবা বের করার যোগ্য হয়, মানে বের করা দেওয়া মানে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রশ্নে দেওয়া যদি থাকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটাই ইউজ করা উত্তম। আর বিক্রিত পণ্যের ব্যয় যদি দেওয়া না থাকে বা বের করা যদি না যায়, সেই ক্ষেত্রে তোমরা নিচের সূত্রটা ইউজ করতে পারো। আরেকটা কথা বলে রাখি, এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্ট এটা ভুল করে। সেটা হলো গড় মজুদ পণ্যের সূত্র কি? গড় মজুদ পণ্যের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ 2। এর আগেও কিন্তু গড় প্রাপ্য গড় প্রদেয় আমরা শিখছিলাম। তো গড় মজুদ পণ্যের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এখন কিছু কিছু অঙ্কে তোমার বিক্রিত পণ্যের ব্যয় সূত্র মানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তুমি সেই সূত্রটা ইউজ করলা, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ পণ্য। কিন্তু গড় মজুদ পণ্য যখন বের করবা তখন দেখবা কিছু কিছু প্রশ্নে প্রারম্ভিক সমাপনী দুইটাই থাকবে, কিছু কিছু প্রশ্নে প্রারম্ভিক থাকবে সমাপনী থাকবে না, আবার কিছু কিছু জায়গায় সমাপনী থাকবে প্রারম্ভিক থাকবে না। মানে কি, যদি গড় মজুদ পণ্যের প্রারম্ভিক সমাপনী যদি দুইটাই থাকে, প্রশ্নে যদি দুটোটাই টাকা থাকে, তাই দুইটা যোগ করে ভাগ 2 দিবা, শেষ। কিন্তু যদি একটা থাকে, সেক্ষেত্রে প্রারম্ভিক যদি থাকে প্রারম্ভিক ভাগ 1, অথবা সমাপনী যদি থাকে সমাপনী ভাগ 1, মানে একটা থাকলে ভাগ 1 আর দুইটা থাকলে ভাগ 2। কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? মানে গড় মজুদ পণ্যে যদি প্রারম্ভিক সমাপনী দুইটাই প্রশ্নে থাকে, তাহলে দুইটা যোগ করে ভাগ দিবা 2 দিয়ে, আর যদি যে কোনো একটা যদি থাকে তাহলে ভাগ দিবা 1 দিয়ে। আজকে আমরা এই 5টা সূত্র নিয়ে আলোচনা করলাম। তো যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেই বিষয়টা আমি আবার বুঝিয়ে দেব। আর এই 5টা সূত্র আজকে ভালো মতো বুঝবা এবং মুখস্থ করে ফেলবা। আমরা কালকে আরো 5টি সূত্র দেখব, আর 5টি সূত্র দেখার পর মানে আমাদের 15টা সূত্র দেখার পর আমরা বইয়ের অঙ্ক শুরু করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই।